রূপসা ব্রিজ পার হইলাম। এখানে আজকে অভিযান চলতেছে, নৌবাহিনী আর পুলিশ যৌথ বাহিনী অভিযান। আল্লাহ মাফ করো, চাকা ফুইটা গেছে এনে। এত সুন্দর একটা রাস্তা করছে যে গোপালগঞ্জের পরের থেকে রাস্তাটা অস্থির লেভেলে সুন্দর করছে। কি পদ্মা ছিল, প্রমত্ত পদ্মা হয়ে গেছে মৃত নদীর মতো। প্রতিটা জায়গা চর, এখানে বিশাল একটা চর হয়েছে, আবার সামনেও বিশাল একটা চর। নদী কি হয়েছে, ওই পাশেও বিশাল চর। বিসমিল্লাহির রহমানির রহিম। হে এভরিওয়ান, দিস ইজ ফাহিম হোসেন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফাহিম হোসেন দ্য রাইডার। আজকে একটা লং রাইডে বেরোলাম। আমি ঢাকা যাচ্ছি একটু ব্যক্তিগত কাজে। তো এই সুবাদে একটা নতুন ব্লগও হয়ে যাচ্ছে আমার। এই এখন আছি রূপসা ব্রিজে যাচ্ছি। রূপসা ব্রিজে কাছাকাছি 0 পয়েন্ট পার হয়েছে আর কি, ছাচি বুনিয়া পার হয়েছে। তো বেশ গরম আজকে, এই গরমের ভিতর বাইক রাইড করা আসলে কষ্ট। সবাই খুব দূরে টাইনে টেনে যাচ্ছে, আমার ওরকম ইচ্ছা নাই। আমি খুব ডিসেন্টভাবে রাইড করবো। 192 কিলো, ঢাকা। বেশি স্পিডিং করবো না, কোনো কিছু করবো না, ভদ্রভাবে যাওয়ার চেষ্টা করব। আর মাইলেজটাও যেন খুব ভালো পাই সেই জন্য। আর আমি তো বাইকে কি রেসিং কয়েল প্লাগ এগুলো ইনস্টল করছি। বাইক তো এমনি মনে হচ্ছে যে খুব দৌড়াচ্ছে। তো এর মাঝে আর স্পিডিং করার কোনো ইচ্ছা নাই, কারণ যৌথ বাহিনী অভিযান চলতেছে। কোথায় কোন জায়গায় এসে তারা হামলা দিবে সেটা তো বলতে পারবো না, শুধু শুধু একটা মামলা খাবো। এর থেকে বদ্ধভাবে যাই, দেখি কতটুকু যাওয়া, আল্লাহ রহমতে সুন্দরভাবে পৌঁছাইতে পারি। দোয়া করবেন। চলেন আগাই। কি হইলো বুঝলাম না, গাড়ি কি টায়ার পাঞ্চার হইলো? সম্ভবত সামনে ট্রাকটার টায়ার পাঞ্চার হয়েছে কোনো একটা। যাক, ভালো ভালো দূরত্ব বজায় করতেছিলাম। এই যে খুব সাবধান হাইওয়েতে রাইড করার সময়। এরকম যদি পাঞ্চার হয়ে গাড়ি যদি আনব্যালেন্স হয়ে যেত তাহলে তো খুবই সমস্যা হয়ে যেত। আল্লাহ রহম করছে, গাড়ি গতি নিয়ন্ত্রণে ছিল তারও। আর আমিও খুব ভালোভাবেই দূরত্ব মেনটেন করতেছিলাম। আর আমি চলে আসছি রূপসা ব্রিজ। রূপসা ব্রিজ পার হইলাম। এখানে আজকে অভিযান চলতেছে, নৌবাহিনী আর পুলিশ যৌথ বাহিনী অভিযান। যাক ভালো, এটা চেক টেক করতেছে, ভালো হচ্ছে। এখান থেকে এখন বেরোবো, একটু দাঁড়াইছি। চলে আসছি গোপালগঞ্জ, বাম দিক দিয়ে গোপালগঞ্জ শহর। এই এই সামনে যে ইমাদ, একটু জন্য হইলো অ্যাক্সিডেন্ট হইতো, এমন একটা অবস্থান চলে গেছিলাম। মানে আসলে ইমাদের দোষ না, আমি ইমাদের দোষ দেবো না। ইমাদ গায়ে এমনি অনেক নেগেটিভ ধারণা আছে মানুষের জন্য, কিন্তু এই প্রবলেমটার জন্য ইমাদ দায়ী ছিল না। কারণ দায়ী ছিল একটা বাইকার ওরে এমনভাবে ও সামনে দিয়ে রাস্তাটা ওভার করছে। তো ও ফুললি হার্ট ব্রেক করছে, আমিও ফুললি হার্ট ব্রেক করছি। আল্লাহ রহমত এবিএস ছিলেন, বিশেষ করে আল্লাহ রহমতে সেভ হয়েছে। আর এবিএস থাকার কারণে গাড়ি স্কিড করে নাই, কোনো ঝামেলা হয় নাই। খুব ভালোভাবে আমি
ব্যালেন্স করতে পারছি। দেখ, আল্লাহ কাছে শুক্রিয়া। আল্লাহ জানিস সুন্দরভাবে আমার পৌঁছায় দেন আমার গন্তব্যস্থলে। তো বড় গাড়ি পিছনে যাও রিক্স, কারণ সামনে কি আসতেছে সেটা তো আপনি দেখতেছেন না। সে যদি হঠাৎ ব্রেক করে বসে, আপনার সাথে মিনিমাম কিছুটা ডিস্টেন্স রেখেই, আমি আসলে অনেক কাছাকাছি ছিলাম, যার জন্য এমনটা হয়েছে। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ রহম করবেন, আল্লাহর যেন আমারে সকল রকম বালা মুসিবত থেকে রক্ষা করেন। সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে পৌঁছাইতে পারি। আজকে যৌথ বাহিনী ভালোই অভিযান চলতেছে। এই পর্যন্ত 4-5 চেকপোস্ট পেয়ে গেছি। আসছি মাত্র গোপালগঞ্জ, এখনও গোপালগঞ্জ পুলিশ লাইন পৌঁছায় নাই। এই মাত্র এই খুলনা থেকে এই পর্যন্ত আসার মধ্যে 4-5টা চেকপোস্ট পাওয়া যাওয়া মানে সামনে আরও ভালোই চেকপোস্ট আছে। খুব ভালোভাবে রাইড করতে হবে, সাবধানে রাইড করতে হবে, কোনো রকম পাগলামি করা যাবে না। পাগলামি করলে যদি পুলিশ মামলা দিয়ে দেয় তাহলে তো বড় একটা ধরা খেয়ে যাব। আর বিশেষ করে এক্সপ্রেসওয়েতে তো মাসবি না, এক্সপ্রেসওয়েতে খুবই সাবধানে রাইড করতে হবে। এখন দেখি সামনে কয়টা চেকপোস্ট পড়ে। আল্লাহ মাফ করো, চাকা ফুইটা গেছে এনে। এর আগে একটা দেখাইছিলাম আপনাদের, ওটা তো চাকা ব্রাস্ট হয়েছে রানিং অবস্থায়, গাড়িটা সাইড করতেছিল, স্লো করতে ভালো, ওটার কপালও ভালো, ওটা সামনে আগে কোনো ঝামেলা হয় নাই, চাকা জাস্ট পাংচার হয়েছে। খুবই সাবধান এসব গাড়ি থেকে। এখানে একটা হরিদাসপুর ব্রিজ পার হচ্ছে, মেবি এটা গোপালগঞ্জ হরিদাসপুর ব্রিজ। গোপালগঞ্জে ভাটিয়াপাড়া পর্যন্ত, হ্যাঁ ভাটিয়াপাড়াই তো মেবি ওটা, ভাটিয়াপাড়া পর্যন্ত রাস্তাটা খুব ভালো লাগে। তারপর কাশানি ঢোকার অবস্থায় একটু রাস্তা বিরক্ত লাগে, দেন আবার রাস্তা অনেক ভালো। গোপালগঞ্জ রাস্তাটা আসলে ভালো, এটা যদি 4 লেন হইতো আরও ভালো হইতো, জাস্ট 2 লেন। আর এই রাস্তায় প্রচণ্ড গাড়ির চাপ থাকে। রাস্তাটা ঠান্ডা, কোনো গরমে কোনো ছিটা ফোটাও নাই। আমি মোটা জ্যাকেট পরে আছি রোদের ভিতর, তারপর আমার তো কষ্ট হচ্ছে না। চলে আসছি ভাটিয়াপাড়া। ভাটিয়াপাড়াটা আর একটু জমজমাট হলে ভালো হইতো, একটু নীরব নীরব, বিশেষ করে সন্ধ্যার পরে একদম নীরব হয়ে যায়। এই জায়গায় বেশ কিছু দোকানপাট আরও হইতো, কেউ শহর শহরে ভাইব আসতো, তার ভালো লাগতো। যখন রাতে যাই তখন জায়গাটা একদম শুনশান, সন্ধ্যার পরে একদম নীরব হয়ে যায়, এমন এমন লাগে। 7-8টা পর তো কোনো কিছুই থাকে না, খাতে শুধু কয়েকটা দোকান আর পুলিশ 1-2টা গাড়ি চেকপোস্ট হিসাবে থাকে। ভাঙায় এখন 38 কিলোমিটার, ঢাকা 120। এটা হলো ভাটিয়াপাড়া ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা করে ভালোই হয়েছে। নিচে যখন ট্রেন চলাচল করে তখন হচ্ছে তাড়াইতে হয় না, মহাখালী ভাইব আছে, মহাখালীর মতো। বেশ বড় না, ছোট একদিকে। সামনে সামপানে ব্রেক দিব কিনা চিন্তা করতেছে, এখনো একটা ব্রেকও দেয় নাই, নাকি সরাসরি ভাঙায় যায় একটা ব্রেক দিব ভাবতেছে। শত বছরে আম গাছটা দেখা অনেক ইচ্ছা, আজকে কি দেখতে পারবো? আমার তো দাঁড়ানো হয় না। আমার মনে হয় যাতায়াত করার সময় আমি খুব ব্যস্ত থাকি, আসার সময় ব্যস্ত থাকি। একদিনে যারা দেখতে পারবো সে আল্লাহ যেদিন তৌফিক দিবেন, আল্লাহ সব কিছু। আল্লাহ যদি এখানে দাঁড়াইতে
দেখে রাখে আমার তো তাক দিলে, তাহলে তো অবশ্যই দাঁড়াবো, না হলে তো আর কিছু করার নাই। এখন পর্যন্ত নন স্টপ খুলনা থেকে চলে আসছি ভাটিয়াপাড়া, কাছিয়ানি, সেনাবাহিনী গাড়ি, না সরি বড়াই গাড়ি পুনা, এই এলাকার নাম পুনা। এটা তো রিক্সি ভ্যান গাড়িতে। এই যে এখান থেকে রাস্তাটা একটু ভাঙা, ভাঙা না ঠিকই আছে, জাস্ট এবড়া থেবড়া এরকম। এই সাম্পান পার হওয়া পর্যন্ত মনে হয় এরকমই। এই জায়গাটা একটু রিপেয়ার করা দরকার, এটা রিপেয়ার করলে ভালো হইতো। চলে না আগাই। এর আগে লাস্ট যখন ঢাকা থেকে খুলনায় ব্যাক করি আর খুলনায় যাই, ওই সময় এই রাস্তাটা খুব জঘন্য একটা রাস্তা ছিল, মানে এত পরিমাণ রাস্তাটা খারাপ ছিল, মানে বিরক্ত লাগতো। আর এখন আলহামদুলিল্লাহ রাস্তাটা খুব সুন্দর করছে। এত সুন্দর একটা রাস্তা করছে যে গোপালগঞ্জের পরের থেকে রাস্তাটা অস্থির লেভেলে সুন্দর করছে। রেল লাইন ঢাকা থেকে আসলো, গোপালগঞ্জ ঢুকতেছে। এই রাস্তাটা এখন পুরোটা রাস্তা যদি এমন থাকে আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু দরকার নেই। চলেন আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাঙা চৌরাস্তা, চায়ের ব্রেক দিছিলাম। এখন আবার রওনা দিই। এক্সপ্রেসওয়ে এখন আর বেশিক্ষণ লাগবে না। রূপসা ব্রিজ থেকে ভাঙা পর্যন্ত আসতে আমার লাগছে 1 ঘন্টা 40 মিনিট। তো ভদ্রভাবে রাইড করে 1 ঘন্টা 40 মিনিট। আজকে আমি সেরকমভাবে বাইক রাইড করিও নাই, খুবই ভদ্রভাবে বাইক রাইড করছি। 80-85 এর ভিতরেই ছিলাম বেশিরভাগ। মাঝে মাঝে হঠাৎ 2-1 বার 100-102-3 রান করছিলাম, আমি বেশি রান করি নাই। এটা ভালো, এভাবে ডিসেন্ট রাইড করে যদি এত ভালো আসা যায় তো কিছু বলবো না। 46.4 করে মাইলেজ পাইছি আমি। 46.4 করে মাইলেজ, যাক ভালো। সামনে টোল প্লাজা, ওইখানে টোল দিয়া জাস্ট এই রাইডে এইভাবেই চলে যাব, এর বেশি আর স্পিডিং করবো না। কারণ রাস্তায় আসার সময় বেশ কিছু অভিযান দেখলাম, তো আর আমার এই পর্যন্ত আসছি কোনো রকম ঝামেলা ছাড়াই। আর যেন কোনো ঝামেলায় পড়তে না হয় সেভাবে যেন সুস্থভাবে পৌঁছাইতে পারি, আল্লাহ ভরসা। চলেন। পদ্মা সেতু আর 15 কিলোমিটার মেবি এখান থেকে। আর আমার সারা এক্সপ্রেসওয়ের ভিতর এই রাস্তাটুকু সবচেয়ে ভালো লাগে। মানে এই রাস্তাটা প্রথম যখন আসতাম, যখন রাস্তা এক্সপ্রেসওয়ে কমপ্লিট হয় নাই, ভাঙার কাজ কমপ্লিট হয় নাই, তখন এই পর্যন্ত আসার পরে স্বস্তি যে লাগতো, মনে হতো যে এখান থেকে আমি ঢাকা চলে গেছি,
খুব ইজিলি। আর এখন এই পর্যন্ত আসলে এই বাকি রাস্তাটুকু পদ্মা সেতু পর্যন্ত খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা জায়গা। রাস্তাটাও খুব ভালো লাগে কেন জানি। আচ্ছা, এক্সপ্রেসওয়ে পুরোটা ভালো লাগতে হয়, কিন্তু আমার পুরো রাস্তা এক্সপ্রেসওয়ে ভালো লাগুক আর না লাগুক, এইখান থেকে এই 15 কিলোমিটার রাস্তা আমার কাছে খুব ভালো লাগে, আমার খুব পছন্দের একটা জায়গা। হয়তো কখনোই সেভাবে এসে ঘোরা হয় না, দাঁড়ানো হয় নাই, কিছু করা হয় নাই, কিন্তু জায়গাটা অস্থির, খুব সুন্দর। আর এই জায়গাটুকু বাইক রাইড করে আমার খুব ভালো লাগে। স্মুথলি গাড়ি চালাচ্ছি তো চালাচ্ছি, কোনো ঝামেলা নাই। চলে আসছি পদ্মা সেতু কাছাকাছি। এই রাস্তাটা আসলে চমৎকার। বাসা যদি আশেপাশে হইতো তাহলে খুব ভালো লাগতো, এখানে থাকতে পারলে শান্তি। কত সুন্দর জায়গা, খুব ভালো লাগে, পছন্দের একটা জায়গা আমার। পদ্মা সেতু আর 2 কিলোমিটার এখান থেকে, 2 কিলোমিটার কয় মিনিট, 2 মিনিট লাগবে আর পদ্মা সেতু পৌঁছাতে একটা। চল পদ্মা সেতু পৌঁছাই। পদ্মা সেতু বাইকের টোল ওই দিক দিয়ে। এই টোল দিতে আসলে যত ঝামেলা হয়ে যায়, এখান থেকে রাস্তাটা ভুলা যায়, আর ভুলে গিয়ে সমস্যা হয়ে যায় আমার। টোল প্লাজা শুধু উন্মুক্ত করে দিত সবগুলাই তাহলে ভালো হতো। শুধু একটা বাইকের জন্য রাখছে, এখানে আসলেই বারবার ভুল হয়ে যায়। এই পাশে তো ইজিলি আসা যায়, কিন্তু মাওয়া প্রান্তর দিয়ে আসতে গেলে আমি ভুলা যাই যে টোল প্লাজা আসা কোন দিকে। চলেন পদ্মা সেতুতে উঠি। পদ্মা সেতু তো অনেকবার আপনাদের দেখাইছি, পদ্মা সেতু আর দেখার কিছুই নেই। এটা নিয়ে আর কত এটার উপর ভিডিও করব। চলেন আগাই। পদ্মা নদীর কি হাল, কি পদ্মা ছিল, প্রমত্ত পদ্মা হয়ে গেছে মৃত নদীর মতো। প্রতিটা জায়গা চর, এখানে বিশাল একটা চর হয়েছে, আবার সামনেও বিশাল একটা চর। নদী কি হয়েছে, ওই পাশেও বিশাল চর, নদী মরে গেছে। সে পদ্মা নাই যে পদ্মা এক সময় কত যুদ্ধ করে যাইতে হইতো, কত কিছু করে যাইতে হইতো, তার কোনো কিছুই এখন নাই। পদ্মা এখন শান্ত নদী হয়ে গেছে। বর্ষাকালে আবার দেখা যেতে পারে পদ্মা কি অবস্থা। দেখছেন চর টর পুরা বিশাল উঁচু হয়ে গেছে, মনে হচ্ছে মাওয়া প্রান্তটা যেমন উঁচু লাগতেছে, এখান থেকে পদ্মার মাঝখানেও শেষ সেম উঁচু লাগতেছে। খুব কষ্ট হয় চোখের সামনে দেখা সমস্ত পদ্মা, আর চোখের সামনে দেখতেছি মৃত পদ্মা। যখন পদ্মা সেতু ছিল না, তখন আমরা যখন যাইতাম বিশেষ করে শীতকালে, ওই সময় এরকম চর আমি কখনো পড়তে দেখি নাই, যেটা এখন দেখেছি। যতটুকু চোখ দিয়ে পুরোটাই দেখা যাচ্ছে শুধু চর, সে পদ্মা নাই। খুব কষ্ট হচ্ছে পদ্মায় দেখা। আল্লাহ, কি নদী কি দেখাইলা।
কি ঝড়ের ভিতর পড়ছিলাম, পদ্মাতে ভয়ে হাতা জমে গেছিল। আর এখন কি পদ্মা দেখতেছি, পদ্মার কোনো স্রোত নাই, পানি নাই, মানুষ চাইলে হেঁটে হেঁটে বেড়াতে পারবে এমন একটা অবস্থা। দেখ পদ্মা সেতু শেষ করে ফেলছে, 1 নাম্বার পিলারে চলে আসছে। আফসোস লাগে ভাই, আফসোস লাগে, কি পদ্মা দেখছিলাম আর কি পদ্মা দেখতেছে। যারা কন্টিনিউ এই রাস্তায় যাতায়াত করছেন তারা বলতে পারবেন পদ্মা কি ছিল, কি আর এখন কি পদ্মা দেখতেছে আমরা। আরে খুব কষ্ট হয় ভাই, খুব কষ্ট হয়। চলে আসছে ধলেশ্বরী ব্রিজ পার হচ্ছে, সামনে ধলেশ্বরী টোল প্লাজা, ঢাকা চলে আসছে। তো একটা জিনিস খুব ভালো লাগছে, আজকে আমি নিজে খুব কন্ট্রোল করছি। আমি কোনো রকম বাজে ধরনের কোনো এক্সেলারেশন করি নাই। আমার সর্বোচ্চ গতিসীমা ছিল 104-5। সেটা হঠাৎ, সেটা অটোমেটিকলি এক্সেলারেশনে হয়ে গেছে। তো আমি কোনো হাই রেপ করি নাই, কিচ্ছু করি নাই। খুব ভালো, আমি 7,000 RPM মেনটেন করে গাড়ি চালাইছি আজকে। 7,000 RPM মেনটেন করে গাড়ি চালাই, এখন পর্যন্ত মাইলেজ আছে আমার 46 করে। আর যদি আরও ভালোভাবে একটু মেনটেন করতাম, মানে 5,000 বা 6,000 ভিতরে মেনটেন করতাম। ওরে বাবা রে, এটা তো আমি খেয়ালই করি নাই। তাহলে আরও ভালো মাইলেজ পেতাম। ও সরি 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 ভাই, সরি ভাই, সরি সরি। আসলে এখানে মনে হয় টিয়াটা ভাঙছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওই সময়, যার জন্য ওদের সিগন্যালে এটা দেখি নাই, বেড়ে গেছিলাম। যাক, চলে আসছি ঢাকায়, আর বেশি দূর না, আর হয়তো 5-7 মিনিট লাগবে। বাবা ইয়েস, পোস্তগোলা ব্রিজে চলে যাব। চলেন ঢাকা ঢুকি আগে, তারপর বাকিটা। ঢুকে গেছি ঢাকা, পোস্তগোলা ব্রিজে চলে আসছে। কটা বাজে একটু দেখি, পোস্তগোলা ব্রিজ 2:46, মানে খুলনা থেকে ব্রেকটা নেওয়া সহ 3 ঘন্টায় আমি ঢাকা পৌঁছাইছি। 3 ঘন্টারও কম সময় ওটা ব্রিজ থেকে। তো আজকে ভিডিওটা এই পোস্তগোলা ব্রিজের উপর থেকে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আমার চ্যানেলটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।